হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এখন রওনা দিয়েছি আমি গোপালগঞ্জ থেকে, আর এই মুহূর্তে আছি মোল্লাহাট। তো আজকে ভাবছিলাম যে মোল্লাহাটের একটু ভিতরে যাব, আশপাশটা দেখব, কিন্তু মোল্লাহাটের নামকরণ সম্পর্কে কিছু কথা আগে আপনাদেরকে বলে নিই। যেহেতু মোল্লাহাট আছে, একটু মোল্লাহাটের সম্পর্কে একটু কথাবার্তা বলি আজকে। এখানে একটা সময় একটা লোক বসবাস করত, যার নাম হচ্ছে মোল্লা তমিজউদ্দিন। যতদূর আমি জানতে পেরেছি, উনি এলাকায় এতটা বেশি প্রভাবশালী ছিলেন যে ওনাকে সবাই আর কি এরকম একটা সম্মান করতো, যে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে না, যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। তারপর দেখা যায় এত বেশি প্রভাবশালী যে ওনার কথা সবাই উঠে বসে, যে কোনো সুবিধা অসুবিধা সমস্যা সবকিছু সেই সমাধান করে থাকে, বিচার আচার। তো অনেকেই বলে যে, বা কথিত আছে যে, ওই সেই মোল্লা তমিজউদ্দিন এত বেশি প্রভাবশালী লোক ছিল যে ওই মোংলা বংশের নাম অনুসারে এটা মোল্লাহাট হিসেবে নামকরণ করা হয়। এটি বাগেরহাট জেলার একটি উপজেলা, অ্যাজ আপনার ফকিরহাট, কচুয়া, মোরেলগঞ্জ, ঠিক সেরকম একটি মোল্লাহাট উপজেলা। ঢাকা থেকে যদি বাগেরহাট আসা হয়, প্রথম যে কি পরিমাণ ধুলা রে বাবা, ধুলা না সরি, কালো কালো ধোয়া। টুঙ্গিপাড়া এক্সপ্রেস মানে মনে হয় এটার ইঞ্জিন অয়েল পরিবর্তন করে না কয় বছর হয়ে গেছে তার নেই ঠিক। এগুলা কিভাবে ঢাকা টু খুলনা যাওয়া আসা করে আমি বুঝি না, যে এরকম এটাও একটা ফিটনেসবিহীন গাড়ির মধ্যে তো এটাও পড়ে, না হলে এই যে কালো ধোঁয়া ছাড়তেছে এগুলা কিভাবে এলো হয়। তো যাই হোক, ছিলাম যে টপিক্সে, সেই টপিক্সে আসি। তো হাজী তমিজউদ্দিনের যে এই নাম অনুসারে এই মোল্লাহাট উপজেলার নামকরণ করা হয় যতদূর জানা যায়। আর এই মোল্লা বংশ কিন্তু কালে কালে এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এনাদের কিছু পরিবার এখনো থাকে, হচ্ছে আপনার কাহালপুরের কিছু অংশে দেখা যায় মোল্লা বংশের লোকজন আছে এখনো। তবে মোল্লাহাটের এই যে বিশ্ব রোডে আছি এখন, বাগেরহাটের দিকে যাচ্ছি, তো এই যে এখানকার ভিউটা দেখেন দুই পাশের, মানে এখানে যদি ড্রোন ফুটেজ না নেওয়া হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই মোল্লাহাটের আশপাশটা। এত সুন্দর দুই পাশে, মানে ধানি জমি এবং ফাঁকা জায়গায় যে ধান পেকে একদম হলুদ হয়ে গেছে, এবং একটা সাজানো গোছানো একটা পরিবেশ। যদিও হাইওয়েতে একটু কথা বলতে অসুবিধা হয়ে যায়, কারণ এখানে প্রচুর গতিতে যানবাহন চলাফেরা করে, যার কারণে একটু সাবধানে কথা বলতে হয়, লুকিং গ্লাস ফলো করতে হয়। আর মোল্লাহাটের যেরকম সেরকম আর কি, আপনার যেরকম ফকিরহাটে যেমন ঐতিহাসিক কিছু নিদর্শন আছে, মোল্লাহাটে আমি এখনো কিছু খুঁজে পেলাম না। যদি মোল্লাহাটের কোনো ভাই ব্রাদার আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই জানাবেন যে মোল্লাহাটে ঐতিহাসিক কী কী নিদর্শন আছে, তাহলে আপনাদের মোল্লাহাটে আমি একটু ডিটেলসে আরেকটা ভিডিও করব, এবং সেটা আমি খুব শীঘ্রই করব। আর একটা কথা, এই মোল্লাহাটের আয়তন প্রায় 187 বর্গ কিলোমিটার, একদম ছোট না, বেশ বড়সড় আছে। আর এই যে মেইন রাস্তায় যাওয়ার পথে আপনারা দেখবেন বড় বড় সাইনবোর্ড আছে, লেখা আছে জয়ডিহি, কাহালপুর। একদম যারা ঢাকা থেকে আসেন, শুরুতেই কিন্তু মোল্লাহাট উপজেলা। সো বাগেরহাটের শুরুই কিন্তু হয় এই মোল্লাহাট উপজেলা থেকে। সবাই কিন্তু বাগেরহাটকে চেনে জানে এই মোল্লাহাট উপজেলা থেকেই। সো মোল্লাহাট উপজেলা কিন্তু বেশ বলা যায় যে প্রসিদ্ধ একটা উপজেলা। আচ্ছা, এটাকে আগে ওভারটেক করে নিই। হাইওয়েতে চলাফেরা করতে গেলে এই একটা ভয়, বিশেষ করে ওভারটেকিং। কারণ এখানে আপনি যতটা বেশি পিছনে থাকবেন তত বেশি আপনার জন্য ঝুঁকি। আমরা ছোট যে সকল যানবাহন আছে, বিশেষ করে আমার মতো যারা বাইক নিয়ে চলাফেরা করেন, এরা যদি দীর্ঘক্ষণ বড় যানবাহনের পিছনে থাকেন, হুটহাট ব্রেক করলেও কিন্তু আপনাদের অসুবিধা হবে। তো
তো যেহেতু আমি ইউটিউবে সবসময় মোটো ব্লগ করে থাকি, সেহেতু আপনাদেরকে মাঝে মধ্যে যখন এই বাইকে বসে কথা বলি তখন অনেকটা মোটো ব্লগের মতো হয়ে যায়। বাট এটা একটা জনসচেতনতামূলক কথাবার্তা মনে করেন, যে আপনারা যারা বাইক রাইড করেন বিশেষ করে তারা বেশিক্ষণ চেষ্টা করবেন যে একটু মানে সবসময় বড় যানবাহনের সামনাসামনি থাকতে, পিছনে পিছনে বেশিক্ষণ থাকবেন না, এতে করে আপনাদেরই সমস্যা হবে। এই যে দেখেন মাদ্রাসা ঘাট, আমি এখন আছি মাদ্রাসা ঘাট। আমি একদিন ছবি দিয়েছিলাম এখানকার, সেই ছবিটা জাস্ট একটা এখানে চলন্ত অবস্থা একটা ছবি তুলে দিছিলাম ফেসবুকে। সেই মাদ্রাসা ঘাটের সেই ছবিটা অলমোস্ট 50,000-এর বেশি ভিউ হয়েছিল। এই যে এখান থেকে বাগেরহাট 37 কিলোমিটার, মানে আমার এখনো 37 কিলোমিটার যেতে হবে। ওয়াও, দোতলা বাস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ইউনিভার্সিটির দুটো বাস। যেহেতু এই যে মোল্লাহাট হাইওয়ে থানা, আমি আগামী কয়েকদিন গোপালগঞ্জে আছি। সো গোপালগঞ্জের আশপাশটাও দেখি, চেষ্টা করব কাভারেজ করার জন্য, কিন্তু ওইভাবে সময় পাই না, আস্তে আস্তে তো রাত হয়ে যায়। নোয়াপাড়া 18 কিলোমিটার। এই যে ধান, আরে বাবা সব জায়গায় ধান, এখন একটা ধানময়, মানে মেইন রোডের সাথেও দেখে যে কুটা টুটা থাকে, মানে একদম। আর এই যে অনেকেই না রাস্তার পাশে যেভাবে, আপনারা ঠিক আছে বুঝলাম আমাদের এদিকে একটু অনেক জায়গায় তো বেশিরভাগ একটু নিচু এলাকা বাগেরহাট, যার কারণে অনেক জায়গায় দেখা যায় অনেকের বাড়িতে শুকানোর জায়গা হয় না, কিন্তু তার মানে এই না আপনারা একদম পুরা মহাসড়ক দখল করে কুটা নাড়বেন শুকাবেন, এইগুলো আসলে ঠিক না। এর কয়েকদিন আগেই আমি একটা লাইভ ভিডিওতে, আপনারা দেখছেন কিনা, ওইখানে আমি যাচ্ছি একটা রাস্তার ভিতরে, এখন আমি কারো বাড়ির উঠানে আছি নাকি রাস্তায় আছি এটাই বোঝা বড় দায়। এই যে মেইন রোডের পাশে এগুলা যে করে না, এগুলা যে কি রিস্কি। ছোট ছোট গাড়িগুলো বেশি, আমাদের এই 2 চাকার যানবাহন বেশি রিস্কি। আমরা যদি হঠাৎ করে একটা ব্রেক করি এই কুটার উপরে, কিন্তু ব্রেক ধরবে না ঠিক মতো, স্লিপ করবে, তখন একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এমনকি বড় বাস ট্রাক সেইগুলোও তো ঝুঁকিপূর্ণ। সিলেটে যখন ট্যুরে গেছি তখন একটা জিনিস খেয়াল করছি, একটা বাইক কিন্তু খুবই ছোট একটা যানবাহন, আমরা যখন ওভারটেক করতে যাই, অপর দিক থেকে কোনো যানবাহন যদি ওভারটেক করতেও যায়, ওদিকে দেখেছি যে আবার সরে যায়, তারা ওভারটেক করে না সেরকম, যেটা সমীহ করে। আর আমাদের এদিকে বাইক যদি একদম, আমি যদি ওই দেখেন একটা জিনিস দেখেন, আমাদের এখনই দেখাইতাম একটা জিনিস, দুটো বাস একসাথে ওভারটেক করতে গেছিল। এই যে মানে এখানে টোটালি জায়গা দেয় না রাস্তায়। তো মোল্লাহাটবাসী আপনারা তো যাওয়া আসা করেন এই রাস্তায়, আপনারা তো খুবই খুবই মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশনের উপর দিয়ে যান, সেটা তো বোঝাই যায়। কারণ এই হাইওয়ে দিয়ে আপনাদের প্রতিদিনই অত যাইতে হয়, আর এইভাবে কিভাবে দেখেন বাস চাপ দিয়ে একদম রাস্তার বাইরে ফেলে দিতে পারলে বাঁচে, এরকম অবস্থা। দৃষ্টিদান চক্ষু হাসপাতাল বাগেরহাট, এটা হচ্ছে আমাদের বাগেরহাটের একদম আমার বাসার কাছাকাছি একটা হসপিটাল, দৃষ্টিদান চক্ষু হাসপাতাল। কিন্তু ওনাদের গাড়ি এখন কোথায় যাচ্ছে এটাই তো বুঝলাম না। হয়তো বা কোনো স্টাফদের আনতে যাচ্ছে সকাল সকাল, ডাক্তার যারা আছেন, চক্ষু ডাক্তার, তাদেরকে হয়তো বা। আচ্ছা, এখন আমি মোল্লাহাটের কোথায় আছি দেখি, এখানে একটা দেখা যাচ্ছে জিসান ফিশ ইন্টারন্যাশনাল, চাঁদের হাট। ওয়াও, সুন্দর নাম তো, চাঁদের হাট। কি ব্যাপার, বাগেরহাট থেকেও তো চাঁদের হাট চিনলাম না, তার মানে এই জায়গাটা চাঁদের হাট, অসম্ভব সুন্দর জায়গা এই চাঁদের হাট। আচ্ছা, এরপরে তো এখানে আসতে হবে, এখানে কি আবার পুলিশ টুলিশ আছে নাকি? যাই থাকো না কেন রে ভাই, মামলা টামলা দিও না। কি হইলো এখানে, এই জায়গায় তো এনি প্রবলেম? দুটো বাস চেপে দাঁড়ায় আছে, ও না যাত্রী উঠাচ্ছে। ভয় লাগে হাইওয়ে দিয়ে যতক্ষণ চলাফেরা করি, যতক্ষণই ভয় লাগে, এই মনে হয় কিছু হলো, এই মনে হয় কিছু হলো, এরকম একটা সিচুয়েশন পার করতে হয়, টেনশন কাজ করে। যদিও টেনশন কাজ করানো ঠিক না, চলন্ত অবস্থায় চলে আসে ভাই অবচেতন মনে। কারণ অনেক সময় আছে আপনার দোষে না, অন্যের দোষে আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে। এই চিত্রা নদী, পানি উন্নয়ন বোর্ড চিত্রা নদী, এই যে নদী, নদী তো না, এখন খাল হয়ে গেছে আর কি, কালের পরিক্রমায়। হয়তো বা একসময় চিত্রা নদী অনেক বড় নদী ছিল,
মোংলা সমুদ্র বন্দর 50 কিলো। এই যে বোর্ডগুলো দিছে না, অসম্ভব ভালো হয়েছে। কারণ মানে অ্যাটলিস্ট যারা মানে একে তো এটা পথ নির্দেশক হিসেবে কাজ করে, দ্বিতীয়ত হচ্ছে অনেকে মনে করেন বাগেরহাটে যারা আসেন বা দূর থেকে যারা আসেন, ওনারা কিন্তু মানে একটা জিনিস ভালো লাগে, এই যে কেন্দুয়া নদী পানি উন্নয়ন বোর্ড, এই আরেকটা নদী ছিল, মানে এই নদীগুলো সব খাল হয়ে গেছে। মানে এটা যে নাম এখনো কেন্দুয়া নদী আছে এটাই বেশি, এটা কেন্দুয়া খাল হয়ে যায়নি। এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। যেটা বলছিলাম, এই বড় বড় সাইনবোর্ড দেওয়াতে একটা সুবিধা হয়েছে যে সবাই চিনতেছে যে না অমুক জায়গায় অমুক জিনিস আছে। দেখা যাচ্ছে একজন ঢাকা থেকে কাজ করতে আসছে খুলনায়, সে ওই সাইনবোর্ড দেখে বুঝতে পারে যে না আশপাশে বাগেরহাটের হয়তো বা এই জিনিসটা এখানে আছে। ও সকাল সকাল এখন বাজে কত, 8টা 40। মানে খুব সুন্দর ওয়েদার তো আজকে। এই কয়েকদিন পর পর একটু মেঘলা মেঘলা আবহাওয়া, কিন্তু সকালবেলায় মানে একদম নিট অ্যান্ড ক্লিন একটা আবহাওয়া, এরকম অনেক দিন দেখি না। আর সব থেকে ভালো লাগতেছে যে জিনিসটা, সেটা হচ্ছে গাড়ির চাপ তুলনামূলক একটু কম। মানে এখন তো অফ সিজন বা ডাল সিজন যাই বলেন না কেন, যার কারণে হয়তো বা ঈদের সময় একটু চাপ থাকে। ফলতিতা বাজার, এখন আছি ফলতিতা বাজার। এই যে একটা বাজার ফলতিতা বাজার, এটা কিন্তু বেশ বড় সড়ো একটা। আমরা এখানকার যেমন আমাদের এখানে আছে বারাকপুর বাজার মৎস্য আড়ত, এখানেও একটা মৎস্য আড়ত আছে ফলতিতা বাজার, বেশ বড়, বেশ বারাকপুরের কয়েক ডাবল। মানে এইটাই কি বাগেরহাটের মেইন আড়ত কিনা জানি না, আরেকটা আছে ফয়লার ওদিকে, কিন্তু এটা কিন্তু বেশ বড়। দেখেন কি বিশাল এরিয়া নিয়ে, মানে বারাকপুরের কাছে কিছুই না, বারাকপুরের এক সাইড আর এটার মানে বারাকপুরের 3-4 ডাবল হবে, অনেক বড় এরিয়া নিয়ে। আর এটা বেশ নাম করা ফলতিতা বাজার। তো তো দেখতে দেখতে ফকিরহাটের দিকে ঢুকে পড়তেছি অলরেডি। তো মোল্লাহাটে আসবো একদিন খুব শীঘ্রই, এসে আপনাদের একটা ফুল ডিটেইলসে আরেকটা রিভিউ দেবো সুন্দর। আপনাদের উপজেলার কাহালপুর জয়ডিহি সব জায়গায় ঘোরা হবে আস্তে আস্তে, মোল্লাহাট সদরের আশপাশ সব জায়গায়। তো ভিউয়ার্স, আপাতত হাইওয়ে থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।